প্রথম কথা হলো যে আমাদের বিষয় যেটি আজকে বিষয়টি মাথায় আসলো দেখেই আসলে নির্ধারণ করা এই মুহূর্তে এই যে এনসিপির সাথে এবং এনসিপির জামাতের সাথে জোট নিয়ে তাদের ৩০ জন নেতার যে চিঠি আপনি নিশ্চয়ই পড়েছেন এবং আপত্তি জানিয়ে তারা এই চিঠি দিয়েছে এবং কিছু কিছু নেতা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, যোগদানের কথা আমরা শুনতে পাচ্ছি। মানে যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থানটা হলো এবং যে কমিটমেন্ট জনগণের কাছে করা হলো আর এখনকার যে পরিস্থিতি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমেই ধন্যবাদ যে আপনার এই বিষয়টা নির্বাচনটা খুব চমৎকার। আর শুরুতেই আপনি যে কথাগুলো বলেছেন যে নীতি আদর্শ এই বিষয়গুলো রাজনীতির কতটা প্রভাব তৈরি করে বা রাজনীতির কৌশলটা মুখ্য কিনা বা আদর্শ মুখ্য কিনা, এইটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রশ্ন। যে রাজনীতি শেষ কথা বলে কিছু নেই, এটা এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি। যে এটা হচ্ছে যে রাজনীতিবিদদের পোল্ট্রি খাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে ঢাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। পোল্ট্রি বলা শব্দটা ঠিক কিনা, তবু এখন এটা মানুষ যেহেতু শব্দের সঙ্গে পরিচিত সেজন্যই বললাম। কিন্তু রাজনীতিতে আদর্শ থাকতে হয়, নীতি থাকতে হয়, রাজার নীতি। সেখানে যদি কৌশলটা মুখ্য হয়ে নীতি যা বিসর্জন দেয় তখন মানুষের আস্থা নষ্ট হয়ে যায় রাজনীতির প্রতি, ওই দলের নেতার প্রতি, যিনি বা যে দলটি এরকম অবস্থানে চলে যায় যখন তখন নীতি বদলায় বা আদর্শ বদলে ফেলে, কৌশলটাকে মুখ্য করে বা জয়টাকেই প্রধান হিসেবে বিবেচনা করে। তো গণতন্ত্রের ইতিহাসে বা গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে ভোট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ভোটের মাধ্যমে ক্ষমতার বদল হয়। তো সেই ক্ষমতা বদলের ক্ষেত্রে ক্ষমতা লাভের প্রত্যাশায় অনেক ধরনের সমঝোতা বা আসন বা বিন্যাস হয়ে থাকে। সেটা কিন্তু আমরা দেখেছি যে সেটা করতে যেয়ে অনেক সময় অনেক কিছু বিসর্জন দেয়। যেমন ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টির নেতারা কেউ কেউ আওয়ামী লীগে যুক্ত হয়েছিলেন, কেউ কেউ কালো তালিকাভুক্ত যারা তারা কেউ কেউ বিএনপিতে যুক্ত হয়েছিল এবং তাদেরকে নিয়ে দল ওই সময়ে অনেক আলোচনা বা সমালোচনার মধ্যে পড়েছিল, বিএনপি বা আওয়ামী লীগ। দলের জোট ভেঙে যায়। পরবর্তী সময়ে যে রাজনীতির যাদের বিরুদ্ধে আন্দোলন তাদেরকে আবার তাদের দলে ঢুকিয়ে নিয়ে আসন বিন্যাস করা হলো। অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের মন্ত্রিসভার লোকদেরকেও বিএনপি বা আওয়ামী লীগ তাদের মনোনয়ন দিয়েছিল তাদের দলে। তাতে করে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু ক্ষমতার যে সিঁড়ি সেখানে বিএনপি সেইবার ক্ষমতায় গিয়েছিল। সেখানে কিন্তু আদর্শচ্যুতর বিষয়টা ছিল। আজকে ঠিক তারপরে ৩ দলের রূপরেখা সেটি বাস্তবায়নের জায়গায় যায় নাই, না অনেকটা যায় নাই, আবার গিয়েছিল। যেমন ধরেন যে সংসদীয় পদ্ধতিতে ফিরে গেছিল সরকার। আবার ধরেন যে সেই ৯০-এর পরে বড় আন্দোলন হলো ২৪-এ, সেখানেও কোনো এক ধরনের মেরুকরণ হয় হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে ওঠে। যে বা যারা সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিল তাদের প্রধান শক্তি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র। এই ছাত্ররা এরপর একটা দল করলে এনসিপি, যেটা এখন মুখ্য দল, কিন্তু এদের সঙ্গে যুক্ত ছিল বিএনপি বা জামাত ইসলাম। এই আন্দোলনকে ২৪-এর ৫ই আগস্টকে অনেকে বিএনপি জামাত ইসলাম যুক্ত ছিলেন, মানে সদস্যদের কথা আপনি বলছেন? হ্যাঁ, বিএনপি জামাতের সমর্থকরাই তো এনসিপির সদস্য যুক্ত হলো। তারাও রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ব্যাকআপ দিয়েছে, আন্দোলনে শরিক হয়েছে। জামাত ইসলাম বা বিএনপি শরিক ছিল, কিন্তু মূলত আন্দোলনের নেতৃত্বের জায়গায় চলে যায় এনসিপি বা আমরা আজকে যাদেরকে দেখি নাহিদ ইসলাম, সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ বা আরও যারা আছে সব, তো তারাই পরবর্তী দল গঠন করলো ধরেন যে। কিন্তু এনাদের আগের রাজনৈতিক পরিচয় কি বিএনপি জামাতের সাথে ছিল না? এদের আগের রাজনৈতিক পরিচয় বিএনপি জামাতের সঙ্গে আমি তা বলি নাই, বলছি আন্দোলন করলো মানে ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনটা হলো। কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপি বা জামাত, এটা বলছে। হাসিনা বিরোধী আন্দোলনে আলটিমেটলি তারা তো যুক্ত হবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু বিএনপি বা জামাত যে দীর্ঘদিন ১৬ বছর ধরে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কিন্তু তারা অতটা গতি পাচ্ছিল না। নানাভাবেই বারবার করে তারা নানা নির্যাতনের শিকার হচ্ছিল, গুণ খুমের শিকার হয়ে তারা কিন্তু ছিটকে পড়া অবস্থায় দলটাকে ধরে রেখেছিল। কিন্তু যখন সংস্কার আন্দোলনটা জোরালো হলো জুন মাসে, আপনি জানেন যে একটা হাইকোর্টের রায়ের কারণে আন্দোলনটা দানা বাঁধে এবং সেই আন্দোলন গতি পেতে পেতে আপনার অনেক মানুষের প্রাণক্ষয় হলো এবং তরুণরা, কিশোররা, গৃহবধূরা রাস্তায় নেমে আসলেন এবং তারপরেই ধরেন যে সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে শক্তি তারাও আস্তে আস্তে ঐক্যবদ্ধ হলো এবং এখানে নারী, পুরুষ, শিশু, আপামর সাধারণ মানুষ, যেটা আমরা বলি যে ছাত্র জনতা, হ্যাঁ, কিন্তু ছাত্রদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তারাই পরবর্তী সময়
এনসিপি গঠন করলেন নাহিদ ইসলামের নেতৃত্বে। আমরা এখন যদি দেখি যে মানে জামাতের সঙ্গে, জামাত একটা দীর্ঘদিনের রাজনৈতিক দল এবং সেই দলের অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা আলোচনা আছে, সাম্প্রদায়িক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু তারপরেও তারা কিন্তু মাটি কামড়ে এই দলটি এখানে সুসংগঠিত করেছে বাংলাদেশে। তাদের অন্যান্য দেশেও নানা ধরনের কার্যক্রম আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বলে এখানে তারা এখনো সমালোচিত, এবং সেই কারণেই কিন্তু তারা এখানে রাজনীতিটা গেড়ে বসতে পারে নাই, এবং সেখান থেকে তারা আজও উতরে যাইতে পারে নাই। তো যাই হোক, আমি বলছিলাম যে জামাতের সঙ্গে যখন এনসিপির আজকের যে সমঝোতা বা যে জোট হচ্ছে, সঙ্গত কারণে কিছু লোক এর বিরোধিতা করবে, কারণ সবাই কিন্তু জামাতকে তাদের রাজনৈতিক দল হিসেবে আদর্শিকভাবে মেনে নিতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি যে সেই বৈষম্য ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের সঙ্গে, হাসিনা বিরোধী আন্দোলনে অনেকেই বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু তারা বিএনপির সঙ্গে যুক্ত হলে যে সমালোচনা বা আলোচনা না হচ্ছে, তার চাইতে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হচ্ছে। এই কারণ হচ্ছে যে ধরেন আমরা দেখলাম যে সাদিক খান, ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি একসময় ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি হঠাৎ করে আমরা দেখলাম যে ছাত্র শিবিরে আত্মপ্রকাশ করলেন। আজকে যখন এনসিপি আবার জামাতের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, তখন মানুষের মধ্যে যারা হচ্ছে তাদের মধ্যে এই সংশয় তৈরি হচ্ছে তারা কি আদি থেকে জামাতের ইসলামের সঙ্গে ছিলেন কিনা। সেই কারণেই যদি থেকে থাকে তাহলে তাদের ঐক্য হওয়াটা স্বাভাবিক, আর যারা ছিল না তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ এই মুহূর্তে।